স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা পাত সংস্থান তত্ত্ব ডিটেলে আলোচনা করব। তো পাত সংস্থান তত্ত্ব আমরা আগে বিভিন্ন তত্ত্ব আলোচনা করেছি। এখন পাত সংস্থান তত্ত্বটা সবার শেষে এসেছে। অন্যান্য তত্ত্বগুলো যেমন সমুদ্রবক্ষের বিস্তৃতি হোক বা কন্টিনেন্টাল ড্রিফট, এই তত্ত্বগুলো বিভিন্ন সময় এসেছে। আমরা জানি পাত সংস্থান তত্ত্ব তুলনামূলক আধুনিক সময়ের একটা তত্ত্ব। এবং আরেকটা বিষয় কি, পাত সংস্থান এটা কিন্তু আমরা হাইপোথিসিস বলি না, এটাকে আমরা থিওরি বলি। কেন বলি? কারণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন প্রামাণ্যের ভিত্তিতে বর্তমানে আমরা বলতে পারি যে এটা প্রমাণিত পাত সত্যি সত্যিই রয়েছে এবং তার মুভমেন্ট হচ্ছে, এবং যাবতীয় সমস্ত যে টেকটনিক বিষয় সেটাকে পাত সংস্থান দিয়ে আমরা কিন্তু খুব সহজে ব্যাখ্যা করতে পারি। সুতরাং এটাকে কিন্তু আর হাইপোথিসিস বলা হয় না, এটা কিন্তু একটা তত্ত্ব। তো বিভিন্ন প্রবক্তা রয়েছেন, বিভিন্ন ধারণাকে একটা সূত্রে নিয়ে এসে পাত সংস্থানকে ব্যাখ্যা করা হয়। যেমন জেফ্রির তাপীয় সংকোচন মতবাদ রয়েছে, ড্যালির মহাদেশ বিচলন তত্ত্ব রয়েছে, হোমসের পরিচলন স্রোত রয়েছে, ওয়েগনারের মহিসঞ্চরণ, হ্যারি হেসের সমুদ্রবক্ষের বিস্তৃতি, সমস্ত বিষয়গুলোকে এক সূত্রে গেঁথে 1965 নাগাদ নেচার পত্রিকাতে ডন তুজো উইলসন এবং প্রথমবারের জন্য উইলসন নেচার পত্রিকাতে এই পাত সংস্থাটা শব্দটাকে ব্যবহার করেছিলেন। প্লেট শব্দটাকে ব্যবহার করলেন প্রথম, এবং প্লেট টেকটনিক শব্দটাও, ভূগাঠনিক শব্দটাও এখানে ব্যাখ্যা করলেন। তো ফার্স্ট টাইম হলো এটা। কে করলেন? উইলসন। এরপরে এটা ফার্স্ট টাইম হলো। এরপরে ম্যাকেঞ্জি, পার্কার, আইজ্যাক, মর্গ্যান, অলিভার, এরকম অনেক ভূবৈজ্ঞানিক তারা পাত সংস্থান তত্ত্বটাকে ব্যাখ্যা করলেন। এবং 1968 নাগাদ, 65-তে শুরু হলো, তারপরে এরা সব ব্যাখ্যা দিলেন। 1968 নাগাদ জেভিয়ার লা পিচো তিনি পাত সংস্থান তত্ত্বটাকে একটা পরিপূর্ণ তত্ত্ব হিসেবে দাঁড় করালেন। তাহলে এই যে ভৌগোলিকদের নাম, কার সাথে কি নাম জড়িত, কে সূত্রপাত করলেন, কারা মতবাদের প্রসারণ ঘটালেন, এবং আলটিমেটলি পাত সংস্থান তত্ত্বটাকে কি পরিপূর্ণ রূপদান করলেন, এগুলো আমাদের জানতে হবে। এই জন্য আমরা মূলত পিচোকে কিন্তু পাত সংস্থান বা পাত ভূগাঠনিক যে তত্ত্ব, প্লেট টেকটনিক থিওরির জনক হিসেবে যদি বলা হয়, তাহলে কিন্তু অবশ্যই পিচোর নাম আসবে। কারণ এর আগে শব্দ ব্যবহার করা হয়েছে, কেউ কেউ নানা রকমভাবে নানান দিক দিয়ে বর্ণনা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু একটা সম্পূর্ণ থিওরি সেটা পিচো দাঁড় করাচ্ছেন। সেই জন্য তাকে আমরা পাত ভূগাঠনিক তত্ত্বের জনক বলছি। এবার পাত সংস্থান তত্ত্বের যে
মূল বক্তব্য। প্রথমত, এগুলোকে পাত কেন বলা হয়? কারণ এদের যে বিস্তার সেটা কিন্তু অনেক বেশি, 10⁶ থেকে 10⁸ বর্গ কিলোমিটার এদের বিস্তার, এবং এদের যে পুরুত্ব সেটা মহাসাগরীয় অংশে 70 কিলোমিটার, মহাদেশীয় অংশে 150 কিলোমিটার পর্যন্ত এটা পুরু হতে পারে। যেহেতু এদের যে বেধ, যে পুরুত্ব, তার তুলনায় অনুভূমিক বিস্তার বেশি, সেই জন্য এটাকে পাত বলা হয়, আমরা জানি। এবং এর চলাচল যেটা হয় সেটা মূলত মোহবিযুক্তি তল বরাবর চলাচলটা হয়ে থাকে। এখন এই যে পাত রয়েছে, আমরা জানি যে অ্যাস্থনোস্ফিয়ারের ওপরে 7টা বড় পাত রয়েছে। বড় পাত এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, 7টা বড় পাত রয়েছে, 8টা রয়েছে মাঝারি পাত, 8টা রয়েছে মাঝারি পাত, আর 20টা ছোট পাত রয়েছে। এই হচ্ছে সংখ্যা। সবথেকে বড় পাত কোনটা? সবথেকে বড় পাত হচ্ছে প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা প্রশান্ত মহাসাগরীয় পাত, বিশ্বের বৃহত্তম পাত। আফ্রিকা পাত, সমস্ত আফ্রিকা মহাদেশ এবং আটলান্টিক মহাসাগরের কিছু অংশ এদিকে বাম দিকে, তার সাথে ভারত মহাসাগরের কিছু অংশ নিয়ে আফ্রিকা পাতটা রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। ইউরেশীয় পাত বিশাল বড়, এরপরে ইউরোপ এশিয়ার উত্তর অংশ, তার সাথে আটলান্টিক প্রশান্ত সুমেরু মহাসাগরের অংশ নিয়ে রয়েছে। ইন্দো অস্ট্রেলীয় পাত, এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্দো অস্ট্রেলীয় পাত, অস্ট্রেলিয়া সংলগ্ন এবং ভারত প্রশান্ত মহাসাগরের কিছু অংশ নিয়ে এটা তৈরি। এছাড়া উত্তর আমেরিকা পাত রয়েছে, যথেষ্ট বড় উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত এবং আন্টার্কটিকা পাত। এইগুলো হচ্ছে সবকটাই বড় পাতের উদাহরণ, 7টা। এবার ধরুন এখানে আমাদের কিন্তু 7টা বড় পাত আর মাঝারি পাত কোনগুলো রয়েছে সেটা আমাদের জানতে হবে, কারণ এখানে অপশান দেওয়া হতে পারে এরকম যে নিম্নলিখিতর মধ্যে কোনগুলো ছোট পাত, কোনগুলো বড় পাত, আমাদের অপশান দিয়ে জিজ্ঞাসা করা হতে পারে। তো আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনগুলো বড় কোনগুলো ছোট। তো এটা আমাদের জেনে রাখা প্রয়োজন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যদি নেটসেটের কোয়েশ্চেন দেখে থাকেন সেখানে দেখবেন যে পাতের পজিশন জিজ্ঞাসা করা হয়, কোনটা কোন দিকে আছে বা কোনটা কোন দিকে চলনশীল, সেগুলো কিন্তু প্রশ্ন আসে। সুতরাং আমাদের সেগুলো একটু জেনে রাখতে হবে। তাহলে মাঝারি পাত কোনগুলো? নাজকা, এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক দক্ষিণ আমেরিকা পাতের ঠিক বাম দিকে নাজকা পাত রয়েছে। আরবীয় পাত, আরব উপদ্বীপ সংলগ্ন অঞ্চলে আরবীয় পাত। কোকো পাত রয়েছে মধ্য আমেরিকার পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরের অংশে, কোকো পাত রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা মধ্য আমেরিকায়, মেক্সিকো টেক্সিকো রয়েছে তার পাশে, এখানে কোকো পাত রয়েছে। আর কি? ভারতীয় পাত, এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান প্লেট, আমাদের ভারতের যে ভূখণ্ড, ভারতীয় উপদ্বীপের যে ভূখণ্ড, যেটা আমরা মহী সঞ্চরণে দেখেছিলাম যে উত্তর দিকে চলন হচ্ছে, উত্তর দিকে সরে আসছে। তো এই পাত পুরো অংশটাই তো উত্তর দিকে সরে এসেছিল, তো সেই ভারতীয় পাত সেটা একটা মাঝারি পাতের মধ্যে পড়ছে। ফিলিপাইন্স পাত, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জের পূর্ব দিকে ফিলিপাইন্স পাত রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। স্কোশিয়া পাত দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকার মধ্যে, দক্ষিণ আমেরিকা এবং আন্টার্কটিকার মধ্যে এরকম অঞ্চলে রয়েছে। আর ক্যারিবিয়ান পাত এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যারিবিয়ান সাগরে, উত্তর আমেরিকার পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরে, এখানে খুব ছোট্ট করে আমরা দেখতে পাচ্ছি জুয়ান দা ফুকো।
এটাও হচ্ছে আমাদের একটা মাঝারি পাত। সুতরাং 7টা বড় এবং 8টা মাঝারি পাতের মধ্যে কোনটা বড় পাত কোনটা ছোট পাত সেটা কিন্তু আমাদেরকে এখানে মনে রাখতে হচ্ছে। এবং এর সাথে সাথে আমাদের এর চলনের যে দিকগুলো সেগুলো একটু জেনে রাখতে হবে। এই যে চলনের যে দিক রয়েছে, কোনটা কোন দিকে যাচ্ছে, যার ফলে বিভিন্ন ভূমিরূপের উদ্ভব হচ্ছে, বিভিন্ন গ্রস্ত উপত্যকা কোথায় তৈরি হচ্ছে, কোথায় পর্বত উৎপত্তি বা সাবডাকশন জোন, ভূমিকম্প বিশেষ করে সেটা কেন হচ্ছে। এটা খুব সুন্দর একটা ম্যাপ। এবং আপনারা একটু লক্ষ্য করে থাকবেন যে কোনো এক সময় আমরা খবর পেলাম যে এখানে ভূমিকম্প হলো, কিছুদিন পরে শুনবেন, এটা খুব সাধারণ কমন সেন্স আমরা যদি ব্যবহার করি, কিছুদিন পরে শুনবেন আবার তার পার্শ্ববর্তী কোনো একটা দেশ অঞ্চলে ভূমিকম্প হয়েছে। আমরা যদি খুব সাধারণভাবে ভেবে দেখি, একটা পাত যদি চলনশীল হয়ে পড়ে, সে পাশের পাতে ধাক্কা মারবে, সেইটা কিন্তু সেই পাতটা যদি চলনশীল হয়ে পড়ে ধাক্কার কারণে, সে আবার পাশেরটাকে ধাক্কা মারবে। এটা খুব কমন ব্যাপার। তো এই জিনিসটার জন্য কি হয়, বা আশপাশের পাতগুলো ধাক্কা লাগে, এইটার জন্যই কিন্তু দেখবেন, এটা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করবেন যে একটা ভূমিকম্প হওয়ার পর কোথাও তার আশপাশের যে পাতগুলো রয়েছে তারাও চলনশীল হয়ে পড়ে, এবং তার জন্যে বিভিন্ন জায়গাতে কিন্তু ভূমিকম্প এবং নানা রকমের ভূমিরূপের যে পরিবর্তন, পাত সংস্থানের যে ফলাফল, সেইগুলো দেখতে পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে ঘটনা। এবার আমাদের পাত সম্পর্কে আরও ডিটেলে ঢুকতে হবে। বিভিন্ন ধরনের যে পাত সীমান্ত থাকে এগুলো আমাদের কম বেশি জানা, তবুও আমরা রিভিশন করব, এবং বিশেষ কিছু জায়গাতে কিছু টার্ম রয়েছে, কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান রয়েছে, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো প্রথমে আমরা ডাইভারজেন্ট প্লেট মুভমেন্ট বা প্রতিসারী পাত সীমানা, 3 ধরনের পাত সীমানা হয় আমরা জানি, একটা প্রতিসারী, একটা অভিসারী এবং একটা নিরপেক্ষ। প্রতিসারী বা ডাইভারজেন্ট যেটা, ম্যাগমার যে ঊর্ধ্বমুখী স্রোত তার প্রভাবে দুটো পাত পরস্পরের বিপরীত দিকে দূরে সরে যায়, প্রতিসারী পাত সীমানা বলে। তার ফলে ভেতর থেকে ম্যাগমা বেরিয়ে এসে জমাট বাঁধে, নতুন ভূত্বক তৈরি হয়, এবং এইটাকেই বলা হয় গঠনকারী পাত সীমানা। গঠনকারী পাত সীমানা। তো এখানে এবার কি ধরনের ভূপ্রকৃতি উদ্ভব হয় সেটা গুরুত্বপূর্ণ, যে কোন ধরনের পাতের চলনের ফলে কি ধরনের ভূমিরূপ তৈরি হয় সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা। আমরা জানি দুটো পাত পরস্পর বিপরীত দিকে সরে গেলে মাঝের অংশ দিয়ে আস্তনোস্ফিয়ার থেকে ম্যাগমা বেরিয়ে আসবে, নতুন ভূখণ্ড তৈরি হবে, এবং আটলান্টিক মহাসাগর বরাবর এসের মতো আকারে এই দুটো পরস্পর বিপরীত দিকে পাত চলনের ফলে শৈলশিরা তৈরি হয়েছে, যেটাকে আমরা মধ্য সামুদ্রিক শৈলশিরা বলি। এখানে পাতের অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এসের আকার এই যে পাত সীমানা রয়েছে, এই সীমানা বরাবর পরস্পর বিপরীত দিকে সরে যাচ্ছে, এবং সেখানে শৈলশিরা তৈরি হচ্ছে, মধ্য সামুদ্রিক শৈলশিরা এসের মতো। এবার এই যে সামুদ্রিক শৈলশিরার এর দৈর্ঘ্য কত? প্রায় 64,000 কিলোমিটার। 64,000 কিলোমিটার, এবং এর উচ্চতা মোটামুটি 3,500 মিটার। যদি বলা হয় যে মধ্য সামুদ্রিক যে শৈলশিরাগুলো রয়েছে সেই শৈলশিরার উচ্চতা কেমন, সেটা কিন্তু প্রায় 3,500 মিটারের কাছাকাছি এর উচ্চতা রয়েছে, যেটা যথেষ্ট উচ্চতা সম্পন্ন একটা অংশ। এটা হলো
এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ মধ্য সামুদ্রিক শৈলশিরা। এছাড়া সংস্র উপত্যকা তৈরি হতে পারে যখন দুটো পাত বিপরীত দিকে চলনশীল, বিপরীত দিকে যখন দুটো পাত বিপরীত দিকে সরে যাচ্ছে, এইভাবে তারা সরে আসছে, দুদিকে শিলায় টান পড়ে এবং এই দিকের অংশে এখানে যে শিলা রয়েছে সেটা কিন্তু বসে যায় এবং এখানে একটা চ্যুতি সৃষ্টি হতে পারে। নিচের দিকে যেহেতু বসে যাচ্ছে, এর স্বাভাবিক যে একটা কোনো ব্লক, দুদিকে যদি দুটো সরে যায়, দুদিকে ব্লক, মাঝের অংশটা তাহলে কী হবে, বসে যাবে এইখানটা। এবং বসে যাওয়া, এটা তো শিলা, এটা তো কোনো চামড়ার তৈরি জিনিস নয়, এটা শিলা। তো শিলাতে স্বাভাবিকভাবে সেখানে ফাটল চ্যুতি দেখতে পাওয়া যাবে, সেখানে নিচু হয়ে যাবে অংশটা। তো এই যে নিচু অংশ তৈরি হলো, এইটাকে বলা হচ্ছে স্রংস উপত্যকা। আফ্রিকার পূর্ব দিকে রয়েছে, যেটা আমরা গ্রেট রিফট ভ্যালি বলি। এর আগের দিনও আমরা দেখেছি গ্রেট রিফট ভ্যালি চ্যুতি পড়তে গিয়ে দেখেছি, একটা বিরাট বড় অংশ জুড়ে আফ্রিকার পূর্ব দিকে সেখানে এরকম ধরনের অংশ তৈরি হচ্ছে এবং সেটাও কিন্তু ডাইভারজেন্ট যে মুভমেন্ট সেই কারণেই তৈরি হয়েছে। আর মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর আইসল্যান্ডের কাছে এরকম ধরনের একটা উপত্যকা রয়েছে। তো এটা একটা ফলাফল, একটা ভূমিরূপের উৎপত্তির একটা অংশ আমরা বলতে পারি, এভাবে হয়। আর কি হয়, সাগর এবং মহাসাগর, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা দিক, যে পাতের যখন মুভমেন্ট হচ্ছে, সেই প্যানজিয়ার সময়কালে যদি আমরা চলে যাই, প্যানজিয়া ভেঙে উত্তর দক্ষিণ অংশ তৈরি হয়ে যায়। একটা সময় মাঝে তেথিস সাগর ছিল, পরবর্তীকালে ভূমধ্যসাগরের অংশ হিসেবে রয়েছে। কিছু অংশ উত্তর দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে সরণের ফলে আটলান্টিক মহাসাগর তৈরি হয়েছে। তো এই সমস্তগুলো পাত এর চলনের কারণে, যেমন লোহিত সাগর, সেটাও তৈরি হয়েছে পাতের চলনের কারণেই তৈরি হয়েছে। সমস্ত চলনের ফলেই পাতের অংশগুলো তৈরি হয়েছে, এটা আমরা বুঝতে পারি। তো তাহলে সাগর মহাসাগর উৎপত্তি এভাবে হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে প্রতিসারী পাত সীমানাতে চ্যুতি তৈরি হয়, তার ফলে ভূমিকম্প হতে পারে এবং ভিতরকার যখন ম্যাগমা বেরিয়ে আসছে তার যে প্রেশার, এই দুদিকে যে প্রেশার, তার ফলে কিন্তু এখানে ভূমিকম্প দেখতে পাওয়া যায়, আশপাশের অঞ্চলে ভূমিকম্প দেখতে পাওয়া যায়। তাহলে এইগুলো হচ্ছে ফলাফল। আর এই যে গ্রস্থ উপত্যকা তৈরি হচ্ছে, এটা কিন্তু দুটো মহাদেশীয় প্রতিসারী চলনের ফলে তৈরি হয়। মূলত দুটোই হচ্ছে কন্টিনেন্টাল প্লেট, দুটোই মহাদেশীয় পাত, তারা পরস্পরের থেকে বিপরীত দিকে সরে যাচ্ছে যখন এই ধরনের গ্রস্থ উপত্যকাগুলো তৈরি হচ্ছে। তাহলে এটা হলো প্রতিসারী পাতের জন্য, প্রতিসারী পাতের অংশ। এবার আমরা অভিসারী পাত সীমানার কথা আলোচনা করব। অভিসারী পাতের ক্ষেত্রে মহাসাগরীয় পাত হতে পারে, মহাদেশীয় হতে পারে, আবার মহাসাগরীয় হতে পারে। তো প্রথমে আমরা মহাসাগরীয় পাত যদি হয়, সেক্ষেত্রে কি ধরনের ভূমিরূপ তৈরি হবে সেটা আমরা দেখব। তো দুটো মহাসাগরীয় পাত মানে ভারী পাতটা হালকা পাতের নিচে ঢুকে যাবে, এটা আমরা জানি যে যেটা ভারী সেটা নিচের দিকে বেশি ভেসে থাকে, সে কারণে ভারী পাতটা এরকমভাবে প্রবেশ করে যাচ্ছে। তো প্রাথমিকভাবে দ্বীপপুঞ্জ তৈরি হতে পারে যদি দুটোই মহাসাগরীয় হয়,
নিম্নগামী যে ভারী পাত সেটা প্রচণ্ড উত্তাপে গলে যাবে, ম্যাগমা উপরে চলে আসবে এবং আগ্নেয় দ্বীপ হিসেবে সেটা অবস্থান করবে। এখন আটলান্টিক পাতের নিচে প্রশান্ত মহাসাগরীয় যে পাত সেটা প্রবেশের ফলে ক্যারিবিয়ান দ্বীপীয় বৃত্তচাপ তৈরি হয়েছে। ভারত মহাসাগরের পাতের নিচে প্রশান্ত মহাসাগরের পাতের প্রবেশের ফলে ইন্দোনেশিয়ার যে দ্বীপীয় বৃত্তচাপ সেটা তৈরি হয়েছে। তো এখান দিয়ে ম্যাগমা ওপর দিকে বেরিয়ে আসছে এবং বৃত্তচাপের মতো পাতের যে সীমানা অঞ্চল, সেই সীমানা অঞ্চল বরাবর দ্বীপ তৈরি হয়ে যাচ্ছে, আগ্নেয় দ্বীপ তৈরি হয়ে যাচ্ছে। এটা 1 নম্বর। 2, সামুদ্রিক খাত। সামুদ্রিক খাত তো মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, তো শিলামণ্ডলে যে বাঁক তৈরি হচ্ছে তার কারণে সমুদ্র খাত তৈরি হয় এবং এই খাতের মধ্যেই কিন্তু মেলাঙ্গে পাওয়া যায়। মেলাঙ্গে, এটা আগের দিন পর্বত উৎপত্তির তত্ত্ব বলতে গিয়ে আলোচনা করেছি মেলাঙ্গে কাকে বলে। তো আপনারা আশা করছি বলতে পারবেন। কেউ একটু বলুন মেলাঙ্গে কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ এটা। খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। দেখুন এই কমন বিষয়গুলো আপনারা কম বেশি জানেন, কিন্তু এই যে এই টার্মগুলো কিন্তু আবারও বলছি প্রশ্ন হবে। যেটি ফরাসি শব্দ যার কথা অর্থ হচ্ছে সমন্বয়। কি জিনিসটা কি? ভূমির পর্বত সৃষ্টির সময় মুই খাতে মানে সমুদ্র খাতে অবশিষ্ট অংশে বিভিন্ন কংগ্লোমারেট পালনশিলা ইত্যাদি সঞ্চিত হয়ে এটার সৃষ্টি হয়। না, কংগ্লোমারেট তো না, বেলে পাথর কংগ্লোমারেট। আস্তে আস্তে। বেলে পাথর কংগ্লোমারেট যেটা হয় সেটা হচ্ছে ফ্লিস, সেটা মেলাঙ্গে নয়। মেলাঙ্গেটা আলাদা, একটু ভালো করে। বিভিন্ন পলি জমে সৃষ্টি হচ্ছে। মেলাঙ্গে তো পাতে চূর্ণ বিচূর্ণ অংশ একদম একদম একদম। মেলাঙ্গেটা আলাদা, মেলাঙ্গে আলাদা, মোলাস আলাদা, ফ্লিস আলাদা, এগুলো সব আলাদা আলাদা টার্ম। আমি আগের দিনও বলেছি আপনাদের। প্রথমত মেলাঙ্গে, যেটা এক্ষুনি আলোচনা করছিলাম, দুটো সামুদ্রিক পাতের সংঘর্ষে তৈরি হবে মেলাঙ্গে। এখানে কোনো মহাদেশীয় পাতের কোনো গল্প নেই, সামুদ্রিক পাত। এবং সামুদ্রিক পাত একটা পাতের নিচে একটা ঢুকে যাচ্ছে, সেখানে তৈরি হচ্ছে সমুদ্র খাত, কারণ শিলামণ্ডলটা এখানে ভেতর দিকে বেঁকে যাচ্ছে, বাঁক তৈরি হচ্ছে, খাত তৈরি হচ্ছে বিরাট বড়। এবং এই খাতের মধ্যে কি সঞ্চিত হচ্ছে না পাত চূর্ণ। পাত চূর্ণ, কারণ পাতটা ঘর্ষণ হয়েছে, একটার সাথে একটা ভেঙে গেছে, পাত চূর্ণ। তার সাথে আগ্নেয় পদার্থ, কারণ একটা পাতের নিচে ঢুকে যাচ্ছে, গলে যাচ্ছে, তাহলে সেখানে আগ্নেয় পদার্থ থাকবে। এবং পিলোলাভা। পিলোলাভা কোথায় হয়? এটা পিলোলাভা নিয়েও আমি বলেছি আপনাদের। পিলোলাভা কোথায় হয়, কোথায় দেখা যায়? সমুদ্রের নিচে যখন অগ্নুৎপাত হয় সেখানে এই বালিশ গঠনটা দেখতে পাওয়া যায়, পিলো। কেন? কারণ ভেতরে গ্যাস থাকে, ভেতরে তরল পদার্থ থাকে, জলের সংস্পর্শে ওপরের অংশটা তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, কিন্তু নিচে তরল বলে নিচের ওপর দিকে চাপ দেয়, এরকম ফুলে যায়, এরকম বালিশের মধ্যে এরকম স্ট্রাকচার তৈরি হয়, যেটাকে পিলোলাভা বলে। তো এইখানে এই পাত চূর্ণ, আগ্নেয় পদার্থ, পিলোলাভা, এই সব নিয়ে একটা মিক্সড পদার্থ, এইটার নাম হচ্ছে মেলাঙ্গে। এইটা হচ্ছে মেলাঙ্গে। তাহলে মেলাঙ্গের সময় 2-3টে বিষয় মাথায় রাখবেন।
প্রথমে হচ্ছে অবশ্যই দুটো মহাসাগরীয় পাত, একটা খাত তৈরি হয়, সেই খাতের মধ্যে পাত চূর্ণ, আগ্নেয় পদার্থ, পিলো লাভা সব কিছু মিলেমিশে একটা মিক্সড জিনিস থাকে, তৈরি করে, সেইটার নাম হচ্ছে মেলাঙ্গে। ওকে, তাহলে এইটা হলো। আর কি হয়? সামুদ্রিক খাত হলো, ভূমিকম্প তো হয় অবশ্যই, ভূমিকম্প, সেখান থেকে সুনামিও হতে পারে, প্রচণ্ড ভূমিকম্পের ফলে সেখান থেকে বড় বড় ঢেউ স্বাভাবিকভাবে তৈরি হবে এবং সুনামি হতে পারে। আর হচ্ছে আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি অবশ্যই একটা পাতের নিচে একটা পাত প্রবেশ করলে নিচেকার ম্যাগমা বেরিয়ে আসবে এবং সেটা একটা আগ্নেয়গিরি তৈরি করবে। তাহলে এইগুলো হলো। দুটোই যদি মহাসাগরীয় পাত হয় তখন, এবার যদি দেখা যায় দুটোই হচ্ছে মহাদেশীয় পাত, মহাদেশীয় মহাদেশীয় তো যেটা ভারী সেটা হালকা পাতের নিচে ঢুকে যাবে, এটা স্বাভাবিক। এবার এখানে কি তৈরি হয়? এখানে হচ্ছে ইমব্রিকেট চ্যুতি। ইমব্রিকেট চ্যুতি, দুটো মহাদেশীয় পাত সংঘর্ষ হচ্ছে, প্রথমে মহাসাগরীয় ভূত্বক বেঁকে যাচ্ছে, মহাসাগরীয় ভূত্বকটা বেঁকে যাচ্ছে এবং চ্যুতি তৈরি হচ্ছে, ভূত্বক খণ্ড খণ্ড হয়ে ওপরে উঠে পড়ছে। এই যে খণ্ড হয়ে উপরে উঠল, চ্যুতি হলো, এইটাকে বলা হচ্ছে ইমব্রিকেট চ্যুতি। ভূত্বক বেঁকে গিয়ে এবং খণ্ড বিখণ্ড হয়ে যে চ্যুতি তৈরি হয় সেটা হচ্ছে ইমব্রিকেট চ্যুতি। এইটা গুরুত্বপূর্ণ। দুই হচ্ছে ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত কারণ দুটো মহাদেশীয় অংশ, তারা একটার সাথে একটা সংঘর্ষ হচ্ছে, মধ্যেকার যে অগভীর সমুদ্রে সঞ্চিত অবক্ষেপ প্রচণ্ড চাপে ভাঁজ প্রাপ্ত হয়ে উঁচু হয়ে ভঙ্গিল পর্বত হিসেবে রয়ে যাচ্ছে। এটা আমরা জানি যে হিমালয়ের ক্ষেত্রে এই জিনিসটাই হয়েছে, দুটো পাত পরস্পরের মুখোমুখি হয়েছে এবং মধ্যে খাতের মধ্যে সঞ্চিত যে পলি, সেই পলি পার্শ্বচাপের ফলে ভাঁজ হয়ে গিয়ে ভঙ্গিল পর্বত এইভাবে তৈরি হয়েছে। এবার এই যে জিনিসটা হলো, জিওসিনক্লাইনের মধ্যেকার পলি ওপর দিকে উঠে ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত তৈরি হলো। এবার এটা হচ্ছে পাতগুলো কিন্তু ধীরে ধীরে আরও বেশি নিজের নিকটবর্তী হচ্ছে, যত প্রেশার এখানে বাড়ছে আরও বেশি নিকটবর্তী হচ্ছে এবং ভঙ্গিল পর্বতমালা কিন্তু আরও বেশি তার উত্থান হচ্ছে। এবার এই দুটো পাত যখন খুব কাছাকাছি চলে আসছে এবং একটার সাথে একটা যুক্ত হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে একটার সাথে একটা, যে রেখা বরাবর দুটো পাত পরস্পর মিলিত হয়ে যায়, এই পাতটা এই পাতের সাথে মিলিত হয়ে গেল পাশাপাশি ছড়ে আসার ফলে। তো যে লাইন বরাবর মিলিত হচ্ছে তার একটা নাম আছে, এটা আশা করছি আপনারা বলতে পারবেন। এটাকে কি বলে? শিবন রেখা। শিবন রেখা বা সিউচার লাইন। হ্যাঁ, সিউচার লাইন দেখা যাচ্ছে এবং মহীখাত যেটা ছিল সেটা কিন্তু প্রায় অবলুপ্ত হয়ে যাচ্ছে। যেটুকু অংশ অবশিষ্ট থাকছে, মহীখাতের যেটুকু অংশ অবশিষ্ট থাকছে, সেটা দুদিকের পাত
পাতের বেধের উপর নির্ভর করছে। পাতগুলো এরকম হতে পারে যে এখানে একটা বিরাট বড় মহিখাত ছিল, তো এখানে মহিখাতের কিছু অবশিষ্টাংশ রয়ে গেছে পাশের অংশে, সেই জায়গাতে এখানে তো পলি ছিল, পাললিক শিলা, তাহলে সেখানে কিছু অবিশুদ্ধ বেলে পাথর, কিছু কংগ্লোমারেট, ব্রেক্সিয়া, এই ধরনের যে অবক্ষেপ সঞ্চিত হচ্ছে মহিখাতের অবশিষ্টাংশের মধ্যে, তাকে বলা হচ্ছে ফ্লিস। ফ্লিস, ঠিক আছে। তাহলে ফ্লিস এই টার্মটা কোথায় আসছে না, দুটোই হচ্ছে মহাদেশীয় পাত, এটাও মহাদেশীয় পাত, এটাও মহাদেশীয় পাত। দুটো পাত পরস্পরের কাছে যখন প্রায় জুড়ে যাচ্ছে দুটো পাত, তখন ভঙ্গিল পর্বত তার উত্থান প্রায় সম্পূর্ণ হয়েছে। প্রায় সম্পূর্ণ হয়েছে, পুরোটা নয়, কারণ পাত আবার নিচে চলে যাওয়ার ব্যাপার আছে। তো সেই সময়ে যে অবশিষ্ট বেলে পাথর, কংগ্লোমারেট, ব্রেক্সিয়া মিলেমিশে একটা অবক্ষেপ তৈরি করছে, সেইটাকে বলা হচ্ছে ফ্লিস। হলো এটা। এবার তাহলে মোলাস কাকে বলে? মোলাস টার্মটাও কিন্তু এই জায়গা থেকেই আসছে। কখন আমরা মোলাস বলছি, কখন ফ্লিস বলছি, এই দুটো মাথায় রাখতে হবে। মোলাস হচ্ছে কি না, কংগ্লোমারেট, মার্ল, সবুজ বেলে পাথর, মূলত যেটা আশপাশের যে স্থলভাগ সেখান থেকে এসেছিল, সেই অবক্ষেপ, তাকে বলা হচ্ছে মোলাস। মোলাসের মধ্যে মূলত সবুজ বেলে পাথর থাকছে, মার্ল থাকছে, কংগ্লোমারেট থাকছে। তাহলে এই হচ্ছে মোলাস এবং ফ্লিস, দুটোই কিন্তু একই জায়গাতে তৈরি হচ্ছে। এদের উপাদানের কিছু ভিন্নতা রয়েছে এবং উৎসের কিছু ভিন্নতা রয়েছে। মোলাসটা হচ্ছে স্থলভাগ থেকে আসার যে পলি, সেইটা, তার মধ্যে সবুজ বেলে পাথর, মাল থাকছে, কংগ্লোমারেট থাকছে। আর মহিখাতের মধ্যে যে বেলে পাথর, কংগ্লোমারেট, ব্রেক্সিয়ার মানে অবিশুদ্ধ বেলে পাথর, ব্রেক্সিয়া জাতীয় অবক্ষেপ, সেইটা হচ্ছে ফ্লিস। তাহলে এই দুটো তফাৎ খুব ভালো করে মনে রাখবেন। এবং আগের দিনও বলেছি, এখান থেকে 2016-তে প্রশ্ন এসেছিল। তাহলে এটা হলো। আর হচ্ছে মালভূমি তৈরি হতে পারে যে মহাদেশীয় ভূত্বকের দুদিকে সরে আসার ফলে পর্বতের সাথে সাথে মালভূমি, যেটা আমরা জানি তিব্বত মালভূমি কিন্তু এই কারণেই তৈরি হয়েছে, দুটো পাতের মুখোমুখি সংঘর্ষ, এবং সেখান থেকে তিব্বত মালভূমি তৈরি হয়েছে। এবার যখনই জিওসিনক্লাইন কথাটা আসবে, মহিখাত কথাটা আসবে, এটা নিয়ে আগের দিন আমরা ডিটেলে আলোচনা করেছি। আশা করছি আপনারা বলতে পারবেন, যদি পুরো অংশটা দেখে থাকেন তাহলে বলতে পারবেন। সেটা হচ্ছে জিওসিনক্লাইন হচ্ছে মহিখাত। তাহলে মায়ো জিওসিনক্লাইন আর ইউ জিওসিনক্লাইন, এই দুটোর মধ্যে কি তফাৎ, বা দুটো কাকে বলা? কোনটা মায়োজিওসিনক্লাইন আর কোনটা ইউজিওসিনক্লাইন? স্থলভাগের দিকে তো মায়ো, আর জলভাগের দিকে মহিখাতের দিকে সেটা হচ্ছে ইউ। কি থাকে? মহাদেশীয় পাতের কাছে মায়োজিওক্লাইন, আর হ্যাঁ, হচ্ছে মহাসাগরীয় পাতে হ্যাঁ। ইউজিওক্লাইন। তো এক্ষেত্রে দুটো মহাদেশীয় পাতের সংযোগস্থলে এই দুদিকে দুটো মহাদেশ রয়েছে, এদিকে একটা মহাদেশ রয়েছে বা মহাদেশীয় অংশ রয়েছে, এদিকে একটা মহাদেশীয় অংশ রয়েছে, এবং মাঝে রয়েছে এখানে খাত, এবং সেখানে যথারীতি পলি সঞ্চয়ের ব্যাপারটা রয়েছে। এবার
মহাদেশের নিকটে, মহাদেশের কাছে স্থল বিধৌত যে পদার্থ তাকে বলা হচ্ছে মায়োজিওসিনক্লাইন। মহাদেশের দুই অংশের যে পদার্থ, এই দিকের অংশের যে পদার্থ সেইটা হচ্ছে মায়োজিওসিনক্লাইন। তারপরে মহীঢালের অংশ থেকে এই জায়গাতে যে সঞ্চয় সেইটাকে বলা হচ্ছে ইউজিওসিনক্লাইন। এখানে আগ্নেয় পদার্থের সঞ্চয়টা বেশি দেখতে পাওয়া যায়। আর এই যে মায়োজিওসিনক্লাইন, যেহেতু এটা স্থলভাগের কাছে রয়েছে, সমুদ্রের উপকূলবর্তী অংশে রয়েছে, সেই জন্য এই জায়গাতে মোটামুটি স্থলভাগ থেকে আসা পদার্থটা বেশি দেখা যাচ্ছে মায়োজিওসিনক্লাইনে। ঠিক আছে, তাহলে এখানে এই কনসেপ্টটাও মনে রাখবেন, এটাও আগের দিন আমরা আলোচনা করেছি ছোট করে। তাহলে এগুলো হচ্ছে সবগুলো মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে উদ্ভূত। এরপরে দেখব মহাদেশীয় মহাসাগরীয় পাত যদি পরস্পরের মুখোমুখি হয় তখন কি হচ্ছে। মহাদেশীয় এবং মহাসাগরীয়, তো স্বাভাবিকভাবে মহাসাগরীয় পাতটা সংঘর্ষের প্রভাবে নিচের দিকে চলে যাবে এবং মহাদেশীয় যে পাত সেটা কিন্তু হালকা বলে সেটা কিন্তু ওপর দিকে থাকবে। তো এইটা আমরা দেখতে পাবো। অর্থাৎ এখানে নিমজ্জন হবে, সাবডাকশন হবে। এই যে পাতটা এটা আরেকটু বেঁকে এইভাবে নিমজ্জিত হবে। তো এই যে তলটা তৈরি হলো, এই তলটাকে আমরা কি বলি? বেনি অফ জোন। বেনি অফ জোন। এইটা হচ্ছে বেনি অফ জোন বা বেনি অফ মন্ডল। তো এই সাবডাকশনটা এখানে দেখতে পাওয়া যায়। আর অবডাকশন কোনটা? এটা তো সাবডাকশন, নিমজ্জন হলো। অবডাকশন যখন ওই মহাসাগরীয় পাতটা বিপরীত মানে উপরে উঠে যাবে আর মহাদেশীয় পাতটা নিচের দিকে চলে আসবে, বিপরীত নিমজ্জন হবে, বিপরীত সেটাই নিমজ্জন হয়। তো তখন অবডাকশন। আর এটা এক্সাম্পলটা একটু মনে রাখবেন, অবডাকশনটা তো সব জায়গায় হয় না, পাপুয়া নিউগিনি অঞ্চলে অবডাকশন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো যাই হোক, আগ্নেয়গিরি তৈরি হওয়া, আগ্নেয় দ্বীপ তৈরি হওয়া, ভঙ্গিল পর্বত, সমুদ্রখাত, ভূমিকম্প, এইগুলো হচ্ছে এখানকার মূল বিষয়। আচ্ছা, এই মহাদেশীয় এবং মহাসাগরীয় পাতের ক্ষেত্রে খুব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফ্লেক টেকটনিক। এটাও আপনারা বলতে পারবেন ফ্লেক টেকটনিক। এটা কি? ফ্লেক টেকটনিক কাকে বলবো? বলুন। যখন মহাসাগরীয় পাতের একটা পাতলা অংশ মহাদেশের পাতের উপরে উঠে যায়। হ্যাঁ, কিছুটা অংশ এরকমভাবে কিছুটা নিচের দিকে চলে গেল আর কিছুটা এইরকম ধরনের একটা ঘটনা দেখতে পাওয়া যায়। তো এই যে উপরের দিকে যে অংশটা চলে গেল, এটা মহাসাগরীয় পাত, এটা মহাদেশীয় পাত। তো মহাসাগরীয় পাতের একটা অংশ নিচে চলে গেল আর একটা অংশ কলার খোসার মতো ছাড়িয়ে ওপর দিকে চলে গেল। এই যে ওপর দিকে চলে গেল, এইটাকে বলা হচ্ছে ফ্লেক, স্লাইস। ফ্লেক, এই অংশটাই হচ্ছে ফ্লেক। আর ঘটনাটাকে বলা হচ্ছে ফ্লেক টেকটনিক। এটার এক্সাম্পলটা মনে রাখবেন, উত্তর অ্যাপেনাইন।
উত্তর অ্যাপেনাইন পর্বত, এই জায়গাটা পর্বত তৈরি হবে স্বাভাবিক, এটা ওপর দিকে উঁচু হয়ে যাচ্ছে, তো উত্তর অ্যাপেনাইন হচ্ছে এরকম একটা ফ্লেক টেকটনিকের উদাহরণ। ফ্লেক টেকটনিক, উত্তর অ্যাপেনাইন, এই হচ্ছে এর এক্সাম্পল, ফ্লেক টেকটনিকের এক্সাম্পল। তাহলে এগুলো হলো। এবার আমরা নিরপেক্ষ পাতে সীমানার অংশে চলে যাব। ট্রান্সকারেন্ট মুভমেন্ট, দুটো পাত পরস্পরের সমান্তরালে বিপরীত দিকে চলে যায়, তখন এটাকে আমরা বলছি নিরপেক্ষ পাত সীমানা, পরস্পরের বিপরীত দিকে সরে যাচ্ছে। এখানে যে ভূমিরূপগুলো তৈরি হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ট্রান্সফর্ম চ্যুতি। ট্রান্সফর্ম চ্যুতি এই যে চলন, এই চলনের ফলে যে ঘর্ষণ তৈরি হয়, তার ফলে যে ফাটল, এবং এখানে মূলত ট্রান্সফর্ম চ্যুতি মানে চ্যুতির যে টাইপগুলো আছে, চ্যুতির টাইপগুলো আমরা জানি সেটা, এবং সেখানে আমরা দেখব কি স্ট্রাইক স্লিপ ফল্ট, স্ট্রাইক স্লিপ ফল্ট, আয়াম স্খলন চ্যুতি দেখতে পাওয়া যায়। তো এটাকেই আমরা বলি ট্রান্সফর্ম চ্যুতি। এটা 100-150 কিলোমিটার থেকে কয়েক হাজার কিলোমিটার বড় হতে পারে, এবং আমাদের সারা পৃথিবীতে দুটো এরকম ট্রান্সফর্ম চ্যুতি লক্ষ্য করা গেছে। একটা আপনারা জানেন সান আন্দ্রিজ, আর একটা কোনটা? সান আন্দ্রিজ চ্যুতির কথা আপনারা জানেন, সেটা ট্রান্সফর্ম চ্যুতি, ক্যালিফোর্নিয়ার উত্তরে রয়েছে। উত্তর আমেরিকা প্রাত আর প্রশান্ত মহাসাগরীয় পাতের চলনের কারণে তৈরি হয়েছে, ক্যালিফোর্নিয়াতে এটা দেখা যায়, সান আন্দ্রিজ। আর একটা হচ্ছে উত্তর আনাতোলিয়া, উত্তর আনাতোলিয়া চ্যুতি। তো টার্কি, তুরস্ক যেটা, সেখানে ইউরেশীয় পাত আর আনাতোলীয় পাতের সীমানাতে এরকম চ্যুতি দেখতে পাওয়া যায়। তো এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আর কি দেখা যায়? ভূমিকম্প, এটাও কমন বিষয়, ভূমিকম্প হবে, এরকম ধরনের চ্যুতি সৃষ্টি হলে, ঘর্ষণ হলে ভূমিকম্প হবে। এবার এখানে আরও দুটো টার্ম আসে, সেটা হচ্ছে ট্রিপল জাংশন। ট্রিপল জাংশন আপনারা জানেন, ট্রিপল জাংশন কি বলুন? তিনটি পাত একসঙ্গে মিলিত হলে তাকে ট্রিপল ওই আকৃতি হয়। তিনটি পাত পরস্পরের মুখোমুখি হয়, কিন্তু সেখানে তিনটে পাতই কিন্তু অ্যাক্টিভ থাকে না, তিনটি পাতই কিন্তু অ্যাক্টিভ থাকে না। অওলা কজেন বলে থাকে। হ্যাঁ, একটা পাত নিষ্ক্রিয় থাকে, যে নিষ্ক্রিয় পাত থাকে, যেটা নিষ্ক্রিয় পাতটাকে বলা হচ্ছে অলাকজেন। দুটো পাত সক্রিয় থাকে, একটা পাত নিষ্ক্রিয় থাকে, তো সেটাকে বলা হচ্ছে অলাকজেন। আমরা এরকম ধরনের ট্রিপল জাংশন দেখতে পাবো। পূর্ব আফ্রিকার যে বৃহৎ গ্রস্ত উপত্যকা রয়েছে, এখানে লোহিত সাগর, এডেন উপসাগর, আর পূর্ব আফ্রিকার এই যে অংশটা, লোহিত সাগর, এডেন উপসাগর এখানে রয়েছে, পূর্ব আফ্রিকার অংশ, এইখানটা হচ্ছে একটা ট্রিপল জাংশন। এছাড়া নাজকা, আন্টার্কটিকা আর প্রশান্ত মহাসাগরীয় পাতের যে সংযোগস্থল, এখানে নাজকা পাত রয়েছে,
এটা এদিকে প্রশান্ত মহাসাগরীয় পাত রয়েছে, আর এদিকে আন্টার্কটিকা, আন্টার্কটিকা পাত রয়েছে নিচের দিকে। তো এই তিনটে একত্রিত হচ্ছে যখন, নিচে আন্টার্কটিকা, এদিকে প্রশান্ত মহাসাগর এবং নাজকা পাত, এখানেও কিন্তু একটা ট্রিপল জাংশন দেখতে পাওয়া যায়। আর এই স্পেসিফিক এই জায়গাটাতে, এই যে পূর্ব আফ্রিকার এই অংশটাতে, এটাকে আফার ট্রায়াঙ্গেল বলে। আফার ট্রায়াঙ্গেল এই জায়গাটা। আর অলাকজেন যেটা বললাম, নিষ্ক্রিয় যে পাত, সেটাকে বলা হচ্ছে অলাকজেন। তো এই টার্ম দু তিনটে, এই টার্মগুলো আপনাদের কম বেশি জানা। তো এই হচ্ছে বিষয়। এবার পাত সংস্থান তত্ত্বের কিছু দুর্বলতা আছে, যদি এটাকে আমরা তত্ত্ব বলছি। হ্যাঁ বলুন। বলছি স্যার, এই পাঁচটি মানে অভিসারী না অপসারী, ওইখানটা কি ক্লিয়ার করে দিলে ভালো হতো। কোনটা? এই যে পাঁচ, তিনটে পাঁচ মানে একসঙ্গে মিলিত হচ্ছে, দেখুন অপসারী বলছি আফ্রিকাতে এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন, এইখানটা কিন্তু এই যে ট্রিপল জাংশন এটা রয়েছে, এটা এই জায়গাটা কিন্তু অপসারী পাত, বিপরীত দিকে, তিনটে বিপরীত দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, বিপরীত দিকে চলে যাচ্ছে তিনটেই। আবার এখানে যেটা হচ্ছে, এইখানে দেখুন, এইটা এইদিকে, এই অংশ দুটো এইদিকে যাচ্ছে, এটা বিপরীত দিকে যাচ্ছে। তো এইটা কিন্তু পরস্পরের অভিমুখে আসছে আমরা বলতে পারি। তো দুটো পাত এখানে সবসময় দেখুন, একজনের অবস্থানটা অবশ্যম্ভাবী, সে অবস্থান করছে, আমরা বলছি বটে ত্রিমুখী, কিন্তু সে অবস্থান করছে বলে অটোমেটিক সে এই দুজনের গল্পের মধ্যে ঢুকে যাচ্ছে। একজন নিষ্ক্রিয়, বাকি দুজন সক্রিয়। আর পূর্ব আফ্রিকার এই যে বৃহৎ গোস্ত উপত্যকা, এখানে তিনটে অংশ, কিন্তু এটা কিন্তু বিপরীত দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এটা মনে রাখবেন। আচ্ছা, পাত চলনে কিছু কারণ আছে আমরা জানি। পরিচলন স্রোত, আমরা আর্থার হোমসের পরিচলন স্রোত মতবাদটা পর্বত উৎপত্তির তত্ত্বে ডিটেলে আলোচনা করেছি। পরিচলন স্রোত আমরা জানি কেন হয়, নিচেকার উষ্ণ যে তেজস্ক্রিয় পদার্থ, তার টেম্পারেচারের কারণে নিচেকার অ্যাস্থেনোস্ফিয়ারের পদার্থ ওপর দিকে চড়ে আসে, এবং ওপরে এসে সে যখন ধাক্কা দেয়, তখন এখানে ভূখণ্ড তারা কিন্তু পরস্পর চলনশীল হয়ে পড়ে ধাক্কা দেওয়ার কারণে। তো পাত সংস্থানে এখানে হোমসের পরিচলন স্রোত মতবাদটাকে নেওয়া হয়েছে। আবার এখানে যখন এই নিমজ্জনের কথা আসবে, পরিচলন স্রোতটা যখন নিচে নামছে, সেখানে কিন্তু পাত নিচের দিকে চলে আসার ব্যাপারটা আসবে। এখানে পাত বিপরীত দিকে যাচ্ছে, এবং এখানে কিন্তু আরেকটা পাতের সংঘর্ষে এটা কিন্তু নিচে নিম্নমুখী হচ্ছে। তো এটা পরিচলন স্রোতের মূল কথা। তো পরিচলন স্রোতকেও এখানে কিন্তু নিয়ে এসে তত্ত্বটাকে দাঁড় করানো হয়েছে। এবং অভিকর্ষীয় টান আছে, পাত উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে যাবে। অভিসারী পাত সীমানার দিকে পাতের নিমজ্জন টান থাকে। এছাড়া ম্যাগমার উদ্গীরণ পাত চলাচলের একটা অন্যতম কারণ। এটা একটা বিষয়। পাত সংস্থানের যে সমালোচনাগুলো আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, সেটা হচ্ছে কিছু পর্বত আছে যাদের উৎপত্তির তত্ত্ব পাত সংস্থান দ্বারা ব্যাখ্যা করা যায় না। এইগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। পাত সংস্থান তত্ত্বের দ্বারা ম্যাক্সিমাম বর্ণনা করা যায়, কিন্তু সব যায় না। কোনগুলো যায় না সেটা হচ্ছে ড্রাকেন্সবার্গ, যেটা দক্ষিণ আফ্রিকাতে রয়েছে, ড্রাকেন্সবার্গ। ব্রাজিলে রয়েছে সিয়েরা দেল মার। অস্ট্রেলিয়ার পূর্ব দিকের যে উচ্চভূমি, অস্ট্রেলিয়ার ডান দিকের এই যে অংশটা, এখানে এই জায়গাটা পুরোটাই অস্ট্রেলিয়ার পর্বত আছে। তো সেটা কি করে হলো, সেটা পাত সংস্থান দ্বারা ব্যাখ্যা করা যায় না। তো বাকি সব মোটামুটি অ্যাকসেপ্টেড আমরা বলতে পারি। পাত সংস্থান তত্ত্বের অধিকাংশ বিষয় কিন্তু অ্যাকসেপ্টেড। সুতরাং আমরা এই বিষয়গুলো এখান থেকে বলবো, আলোচ্য বিষয় এগুলোই। তাৎপর্য রয়েছে অবশ্যই, এটাকে ওই জন্য থিওরি বলা হয়, বর্তমানে হাইপোথিসিস, আর এটা নয় তত্ত্ব।
এবার এখান থেকে যে প্রশ্নগুলো আমি কম বেশি বললাম, যে প্রথম পাত শব্দকে ব্যবহার করছেন, কাকে জনক বলা হচ্ছে, সবচেয়ে বড় পাত কোনটা, বা ইত্যাদি আরও কিছু হতে পারে, দ্রুততম পাত কোনটা, সবথেকে দ্রুতগামী যে পাত সেটা কিন্তু প্রশান্ত মহাসাগরীয় পাত, তার গতিবেগ সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম গতিবেগ হচ্ছে আইসল্যান্ডের পাত। তো এরকম কিছু আছে। আর যে আমি টার্মগুলো ব্যবহার করলাম, যেটা ফ্লেশ, মেলাঙ্গে, মোলাস, এই যে অংশগুলো, এইখান থেকে প্রচুর প্রশ্ন হয়, বা একটার সাথে একটা রিলেটেড থিওরি অবশ্যই, জিওসিনক্লাইন থিওরিরও অংশ কিছু পার্ট আছে, সেগুলো মনে রাখতে হবে, বাদ বাকি এখানেরও যে বিষয়গুলো, এবং কোন ভূমিরূপটা কোন ধরনের পাতের চলনের কারণে হচ্ছে, সেই ভূমিরূপগুলো ধরে আমাদের এখানে মনে রাখতে হচ্ছে। তাহলে এই হচ্ছে মূল বিষয়। আপনারা এটা কম বেশি নোটসের মধ্যে সবই পেয়ে যাবেন, এমসিকিউগুলো আছে। আপনাদের যেটা টেস্ট নেওয়া হবে, মাউন্টেন বিল্ডিং থিওরি আর প্লেট টেকটনিক থিওরি একসাথে ছিল সিলেবাসের আপনাদের। তো আগামীকাল যেটা মক টেস্ট হবে সেটা কিন্তু একসাথেই, দুটো পোর্শন একসাথেই মক টেস্টটা নেব। আর স্যাটারডেতে মানে আগামীকাল যে ক্লাসটা হবে সেটা, মানে আজকের যেটা ছিল আইসোস্ট্যাসিটা আগামীকাল করাবো, যেহেতু মাঝে ক্লাসটা বন্ধ ছিল। তো আগামীকালেরও ক্লাসটা আপনারা তাহলে ওই সময় করবেন, একই সময় করব। আর সন্ধ্যায় যেমন আপনাদের টেস্টের কোশ্চেন দেওয়া হতো, সেটা প্লেট টেকটনিক আর মাউন্টেন বিল্ডিং থিওরি দুটো একসাথে টেস্টটা নেওয়া হবে। ওকে, আপনারা একটু ডিসকাশন করুন। আপনারা ডিসকাশন করছেন না কেন সবাই? আমি এগুলো তো আলাদা করে বলার প্রয়োজন হয় না, আপনাদের নিজেদেরই সুবিধার জন্য ডিসকাশনটা করানো। তো আপনারা একটু কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করুন, এটা তো প্রয়োজন আছে। আপনারা দেখছেন এখন, মানে এগুলো আপনাদের পুরোপুরি দোষ দেওয়া যায় না, যে পারিপার্শ্বিক পরিস্থিতি, নানা রকম পরিবর্তিত পরিস্থিতি, অনেক কিছু তো আমরা দেখতে পাচ্ছি। তো কারো কারো এখনও সেই পড়াশোনার ইচ্ছেটা আসছে না, আপনারা কিন্তু পিছিয়ে পড়ছেন। যারা সেই উদ্যমটা নিয়ে এগোতে পারছেন না, তারা কিন্তু প্রতিদিন পিছিয়ে পড়ছেন, এটা মাথায় রাখবেন সব সময়। একটা সময় গিয়ে একদমই সময় নেই, সত্যি কথা বলতে কি একদমই সময় নেই। কোন মাসে পরীক্ষা হবে সেটাও এখনও পর্যন্ত আমরা জানি না। আজকে ধরুন 9 তারিখ হয়ে গেল, এই মাসের 1/3 শেষ, নোটিশ মানে এই মাসের শেষের মধ্যে দিতে বলেছে, সেটা যে কোনো দিন আসতে পারে। তো তারপরে আপনারা যদি মনে করেন যে তারপরে আমি আমার সেই গতিবেগটা বাড়িয়ে দেব পড়াশোনা, সেরকম হয় না। তো আপনারা খুব একদম সেই উদ্যমটা নিয়ে পড়াশোনা শুরু করুন, এভাবে তো হয় না। আপনারা যেভাবে করছেন, ডিসকাশান দেখে বোঝা যাচ্ছে, আমি ডিসকাশানে খুব অল্প সময়ের জন্য যাই, আমি সেখানে দেখে বুঝতে পারি কারা সিরিয়াস পড়াশোনা করছেন, কারা করছেন না। তো আপনারা এটা করুন, আর যাদের দিনের বেলা হচ্ছে না তারা রাতে করুন। দরকার হলে 15-20 মিনিট করুন, যদি মনে হয় অনেক বেশি হচ্ছে, দরকার নেই বেশিক্ষণ করার, কিন্তু রোজ যেন হয়। রেগুলারিটিটা পড়ার জন্য গুরুত্বপূর্ণ, ডিসকাশানে সব কিছুর জন্য রেগুলারিটি মেনটেনটাই ইম্পর্টেন্ট। কতক্ষণ করলাম তার থেকেও রেগুলার করছি কি না বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা কখনোই স্কিপ করবেন না, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। যাই হোক, এগুলো নিয়ে আমি আগে বলেছি, আরও অনেক নতুন করে বলার কিছু নেই। আপনারা আপনাদের নিজেদের পরিস্থিতি, নিজেদের পজিশান সেটা যদি ডেভেলপ করতে চান, তার জন্য কী কী করা দরকার সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি আগে। তো আপনারা এগুলো আরও বেশি করে গুরুত্ব দিন সব কিছুর। যদি কিছু সমস্যা হয়ে থাকে, মনে হয় যে আমি এই কারণে করছি না বা এইটা আমার অসুবিধা হচ্ছে, সেটা আমাকে জানাবেন। সবসময় ক্লাসের মধ্যে সব কিছু বলা সম্ভব হয় না, সেটা আমাকে পার্সোনালি জানাবেন যে এই প্রবলেম হচ্ছে, বা এটা করবো স্যার, কী করবো, কী ইত্যাদি ইত্যাদি, যে কোনো সমস্যা সেটা আমাকে সরাসরি জানাবেন। আমি চাই আপনারা ইনস্টিটিউটে এসেছেন মানে আপনারা সফল হন, একদম ফাইনালি আপনাদের ফাইনাল লিস্টে আমি প্রত্যেকের নামটা দেখতে চাই। সেটা আপনারা কল্পনা করুন যে ফাইনাল লিস্টে আমার নামটা আমি দেখতে পাচ্ছি। তার জন্যে যা যা করা দরকার আমি করব। এই যে সুযোগ আমার হাতে এসেছে, আমার এতদিনের পড়াশোনা, এতদিনের পরিশ্রম, সেটাকে আমি সার্থক করে তুলতে পারি, সেই সময়টা এসেছে। আমি আমার 100% দেব, 200% দেব, দিয়ে আমি সেই জায়গাটা পাকা করব। এটা নিজেকে বলুন। এখনকার এই নেগেটিভিটির সময়ে সকলের মনে সেই কনফিডেন্সটা হারিয়ে গেছে যে আমিও পারি, আমার সেই জায়গাটা আমি তৈরি করবই। সেইটা নিজেদের মধ্যে নিয়ে আসুন। বয়সটা ফ্যাক্টর নয়,
আপনি পড়তে কতক্ষণ সময় পাচ্ছেন সেটাও ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে আপনি লেগে আছেন কিনা, নিজের 100% দিচ্ছেন কিনা, এবং নিজের মধ্যে সবথেকে বড় যেটা সেটা হচ্ছে জ্বলন্ত উৎসাহ, জ্বলন্ত উদ্যম। প্রতিটা মুহূর্তে নিজেকে বলুন আমাকে পারতেই হবে। কিভাবে পারবো সেটা খুঁজে বার করুন। সমস্যা প্রত্যেকের আছে, প্রত্যেকের কম বেশি নানান ধরনের সমস্যায় কেউ না কেউ কিছু না কিছু সমস্যা প্রত্যেকের আছে। তো সেইটাকে সাইড করে দেওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে ভেতরে জ্বলন্ত একটা উৎসাহ নিজের মধ্যে নিয়ে আসা। করতেই হবে, পারতেই হবে, এনি হাউ, যেমন করে হোক আমি পারবই, করবই আমি। এইটা নিজেকে বলুন, প্রতি মুহূর্তে বলুন। তাহলে দেখবেন রাস্তাটা এমনি বেরিয়ে গেছে। তখন আর সমস্যাগুলোকে ছোট ছোট মনে হবে, সেই ইচ্ছাটার উপর ডিপেন্ড করছে। তো সেটা নিয়ে আসুন। আর পড়াশোনার গতি নিয়ে আসুন, পড়াশোনার গতি নিয়ে আসুন। একদম সুন্দর করে আপনাদের সিলেবাসটা আমি ডিভিশন করে দিয়েছি। পার্টিকুলার একটা দিনের জন্য অতিরিক্ত কোনো চাপ নেই। আপনি একটা টপিককে নিয়ে খুব সুন্দর করে নানান দিকে ঘেটে ঘুটে এমসিকিউ বলুন, টপিক টেক্সট বলুন, যেখান থেকে সবটা কনসেপচুয়াল বলুন, এমসিকিউ, ফ্যাকচুয়াল, সব কিছু নিয়ে আপনাদের একটা সুন্দর করে সিলেবাস করে দেওয়া হয়েছে, সুন্দর ডিভিশন করে দেওয়া হয়েছে। আপনারা সেই অনুযায়ী কেন চলতে পারছেন? এটা খুব লঘু করে দেওয়া হয়েছে আপনাদের প্রেশারটাকে। হ্যাফাজার্ড মোটেও নেই, একটা সুন্দর ওয়েতে করা হয়েছে যাতে করে আপনাদের কোনো জায়গাতে সমস্যা না হয়। তারপরে আপনারা যদি পিছিয়ে পড়েন সেটা কাম্য নয়, কারোর থেকে কাম্য নয়। আমি আবারও বলছি, আপনাদের প্রত্যেকের সম্ভাবনা আপনারা নিজেরাও জানেন আছে, এবং সেটা আপনাদের পারতেই হবে। ঠিক আছে, আর খুব বেশি বলবো না। আপনাদের কিছু বক্তব্য থাকলে সেটা বলতে পারেন। বেশ, ঠিক আছে, তাহলে আজ এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।